আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও কণার গতিতত্ত্বের পার্ট 3। এই ভিডিওতে আমি চাপীয় সূত্র, বয়েলের সূত্র ও চার্লসের সূত্র সমন্বয়, তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক এবং ওই রিলেটেড একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিব। এবং শেষের দুটো টপিক হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র এবং পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণের প্রতিপাদন। তো ভিডিওটা একটু ভালো করে দেখেন, আশা রাখি ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমে আসি চাপীয় সূত্র কি। চাপীয় সূত্রর আরেকটা নাম বিজ্ঞানীদের নাম অনুসারে গেলুসেকের সূত্র বলা হয়। তো আসি সূত্রের বিবৃতিটা কি। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস এর চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে চাপটা বাড়বে, আর যদি কমাই তাহলে চাপটা কমবে। কতটুকু বাড়বে কতটুকু কমবে সেটাও বলে দেওয়া হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা থাকবে বাড়াইলে ওই চাপের 1/273 অংশ করে বৃদ্ধি অথবা কি পাবে, হ্রাস পাবে। আমি বলতে পারি এই যে সূত্রটা এটা চার্লসের সূত্রে একদম সেম, বাট চার্লসের সূত্রে স্থির আয়তনের জায়গায় স্থির চাপ ছিল। তাহলে যে সকল জায়গায় আয়তন ছিল চার্লসের সূত্রে ওই সকল জায়গায় আমরা কি বসাবো, চাপটা বসিয়ে জিনিসটা পেয়ে যাব। তো এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিই। ধরে নিলাম আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে চাপ কতটুকু বাড়বে। তো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ যদি পি থিটা হয়, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত চাপের। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত চাপ কত, পি নট ধরে নিলাম। এবং ওই পি নট থেকে কতটুকু অংশ বাড়বে, যদি থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে তার চাপটা বাড়বে থিটা ভাগ 273 ইন্টু পি নট। অর্থাৎ আমরা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলাম, এর ফলে তার চাপটা বাড়লো। কত থেকে বাড়লো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত চাপ পি নট থেকে কতটুকু অংশ বাড়বে, পি নটের থিটা ভাগ 273। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে যদি 1/273 হয়, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে কত হবে, 2/273। তাহলে যেহেতু থিটা ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতেছে এই জন্য হবে থিটা ভাগ 273 কার থেকে, ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত চাপ থেকে। তো এই সূত্রটা আলাদা করে আমাদেরকে বুঝতে হবে না। আমরা যদি চার্লসের সূত্রটা বুঝে থাকি, যে সকল জায়গায় ভি ছিল ওই সকল জায়গায় পিটা বসিয়ে দিব, তাহলেই হয়ে গেল। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন একটু চিন্তা করে দেখেন তো এই জায়গায় কোন জিনিসটা স্থির থাকতেছে। স্থির থাকতেছে হচ্ছে কি আপনার আয়তন, অর্থাৎ ভি ও এম স্থির। ভর তো অলওয়েজ স্থির থাকবে, এর কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন এটাকে একটু মডিফাই করি। পি থিটা দিলাম, এরপর আমি কি লিখতে পারি, এই দুটা পোর্শন থেকে পি নট কমন যাবে, নিয়ে নিলাম পি নট কমন। তাহলে 1 প্লাস থিটা ভাগ 273 হলো। এরপরে বা পি থিটা পি নট দিলাম, এখানে লসাগু কত হবে, 273। 1 দিয়ে গুণ করলে কত হবে, 273 প্লাস হচ্ছে গিয়ে থিটা। আচ্ছা, পি থিটা দিলাম, এখানে পি নট থাকলো। আর আমরা সবাই জানি থিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং থিটার সাথে যদি আমরা 273 যোগ করি তখন ওই তাপমাত্রাকে বলা হবে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। তাহলে এই যে 273 প্লাস থিটার জায়গায় আমি কি বসাইতে পারি, আমি এখানে বসাইতে পারি টি, আর এখানে কি দিলাম 273। তো এখানে লিখে দিব আমরা যেখানে থিটা প্লাস 273 ইজ ইকুয়ালস টু টি, কেলভিন তাপমাত্রা আর কি।
এখন একটু আমরা দেখে নেই এই জায়গায় কি কি জিনিস আছে। এটা পি নট, এটা পি নট দিলাম। এখন একটু খেয়াল করে দেখি, আমরা এটাকে এরকম লিখতে পারি, পি থিটা দিলাম, আর এখানে থাকবে ওই পি নটটাকে উপরে দিলাম, আর 273টা নিচে লিখলাম, আর এখানে দিলাম টি। একটু খেয়াল করে দেখেন, এই পি নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ, এটা কিন্তু ধ্রুবক, এবং 273 এটাও কিন্তু ধ্রুবক। ধ্রুবক এবং সমানের জন্য আমরা কি নিয়ে আসতে পারি? আমরা জানি ধ্রুবক এবং সমানের জন্য সমানুপাতিক জিনিসটা নিয়ে আসা যায়। আচ্ছা, তো আমরা একটু এটাকে মডিফাই করি। এই যে পি নট ভাগ 273, দুইটা ধ্রুবকের ভগ্নাংশ, তাহলে এটাও একটা ধ্রুবক, এবং ওই পি থিটাকে আমি শুধু পি দিয়ে প্রকাশ করলাম, আর এই যে পি নট ভাগ 273 এই টোটাল জিনিসটাকে ধ্রুবক কে দিয়ে প্রকাশ করলাম, আর সাথে থাকলো হচ্ছে গিয়ে টি। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমি বলে দিলাম যেখানে পি নট ভাগ 273 ইকুয়ালস টু কি? কে। আমরা এইখানে একটু খেয়াল করে দেখি, কে এবং সমানের জন্য কি নিয়ে আসা যায়? সমানুপাতিক চিহ্ন নিয়ে আসা যায়, অর্থাৎ পি সমানুপাতিক টি। তাহলে এটা বুঝতে পারলাম চাপীয় সূত্র বা গেলসিকের সূত্র হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তাপমাত্রা যত বাড়ানো হবে চাপ তত কি হবে? বাড়বে। এটাই হচ্ছে চাপীয় সূত্র। এখন এই সূত্রটা সিমিলার লাইক চার্লসের সূত্রের মতো, যে সকল জায়গায় চার্লসের সূত্রে ভি আছে ওই জায়গায় আমরা পিটা বসাই দিলে হয়ে গেল, ওই রকম জিনিসটা আমরা বুঝবো। ওইখানে ছিল স্থির চাপে, আর এখানে হচ্ছে স্থির আয়তনে। তো ওইখানে আমরা কি করছি? চাপটা, আয়তনটা হ্রাস অথবা বৃদ্ধি করছি, আর এখানে চাপটা হ্রাস অথবা বৃদ্ধি করছি। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন কিছু কথা আমি বলে নেই, এই পোর্শন থেকে কিন্তু আমরা কিছু সূত্র নিয়ে আসতে পারি। আমি এটাকে এই পাশে লিখি, আমি এই পাশে লিখে এটাকে লিখতে পারি, আমরা পাইলাম কি? পি সমানুপাতিক কি পাইছি? টি। তো সমানুপাতিক চিহ্ন উঠায় আমরা সমানুপাতিক ধ্রুবক কি নিয়ে আসলাম? কে, আর সাথে কি দিলাম? টি। কে এর সাথে টিটা গুণ আছে, ওই দিকে আসলে কি হয়ে যাবে? ভাগ। তাহলে পি ভাগ টি ইকুয়ালস টু কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। তার মানে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনে অলওয়েজ পি ডিভাইডেড বাই টি, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার অনুপাতটা কি হবে? ধ্রুবক হবে। তার মানে আমি যদি তাপমাত্রা পরিবর্তন করে T1 করি, ওই অবস্থায় চাপ হবে P1। তাপমাত্রা আরও পরিবর্তন করে T2 করলাম, চাপ হবে P2। বাট এদের যে অনুপাত থাকবে P1 ভাগ T1 ইকুয়ালস টু কি হবে? P2 ভাগ T2। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব, যেটা আমরা কার থেকে পেলাম? চাপীয় সূত্র থেকে পেলাম। এই কথাটা একটু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে আমরা এখান থেকে কিছু গ্রাফ দেখে নিই, যে গ্রাফটা আমাদের লাগবে। তো আমি এই জিনিসটা মুছে ফেলতেছি গ্রাফটা বোঝানোর জন্য। আচ্ছা, তো আমি ডিগ্রি সেলসিয়াসের জন্য একটা গ্রাফ আঁকলাম এখানে। মনে করি এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 273 ডিগ্রি সেলসিয়াস, তারপর আর কি দিলাম? 2 ইন্টু 273 ডিগ্রি সেলসিয়াস। তো আবার এবার এইদিকে দিলাম কি? মনে করেন আরও কিছু তাপমাত্রা আমি ইনক্লুড করলাম। মনে করেন এখানে কি দিলাম? -273 ডিগ্রি সেলসিয়াস। ওইরকম আমি কিছু তাপমাত্রা নিলাম। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, এইটা এদিকে আমি তাপমাত্রা নিছি, আর আগে ওইদিকে আমি এক্স অক্ষ বরাবর তাপমাত্রা নিছি, আর ওই চার্লসের সূত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিছি? আয়তন নিছি। বাট এখানে আয়তনের জায়গায় কি নিব? চাপ নিব। তো চাপ দিলাম হচ্ছে গিয়ে পি। ঠিক আছে? তো এখানে পি এর ভিন্ন ভিন্ন মান দিতেই পারি, ওরকম এত এক্সপ্লেন না করে জাস্ট জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। মনে করি এইটা থেকে গ্রাফটা আমরা একটু ড্র করে নিই। এই যে পি দিলাম, পি থিটা, আর এখানে কি দিলাম? পি নট প্লাস থিটা ভাগ 273। আমি উপরে দিয়ে দিলাম পি নট ভাগ 273 ইন্টু কি? থিটা। এখন একটু খেয়াল করে দেখেন তো, এই পি থিটাকে আমরা চিন্তা করলাম ওয়াই দিয়ে,
আর পি নটকে চিন্তা করলাম এক্স দিয়ে, আর পি নট ভাগ থিটা ঢাল এম দিয়ে, এবং থিটাকে এক্স। এখন এই ওয়াই এবং এক্স দুটাই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে কিটাও চেঞ্জ হবে, পিটাও চেঞ্জ হবে, মানে চাপটা চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটাকে যখন আমি কম্পেয়ার করলাম তখন দেখলাম এটা হচ্ছে গিয়ে ওয়াই ছেদক যুক্ত সরল রেখার সমীকরণ। তার মানে আমরা যদি তাপমাত্রা বাড়াই চাপ বাড়বে, আর তাপমাত্রা কমালে চাপ কমবে। তার মানে আলটিমেটলি আমি একটা এরকম একটা গ্রাফ পাবো যেটা ওয়াইকে কি করে গেছে, ওয়াই অক্ষকে ছেদ করে গেছে, কারণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস, আচ্ছা এখানে হবে সি, এই পি নটের জায়গায় আমি কি বসাবো, সি। আচ্ছা তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি কি হয়, পি নটকে রিপ্লেস করলাম সি দিয়ে, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হচ্ছে গিয়ে ওয়াই ছেদক যুক্ত সরল রেখার সমীকরণ। এই যে দেখেন ওয়াইকে ছেদ করে গেছে, আর এই যে ওয়াই এর ছেদক এটা হচ্ছে গিয়ে পি নটের মান, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চাপটা। এখন এই কথাটা যদি বুঝে ফেলেন তাহলে আপনার গ্রাফটা কিভাবে আসছে এটা বুঝে গেছেন। এখন আমি বলি, আমরা আগে চার্লসের সূত্রে পরম শূন্য তাপমাত্রা পাইছি, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় ওটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এখন পরম শূন্য তাপমাত্রা জিনিসটাকে আমরা বুঝে গেলাম। এখন এখানে পরম শূন্য তাপমাত্রা দিয়ে আমরা চাপটাকে ব্যাখ্যা করার কোনো দরকার নাই, কারণ গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রাটা রিলেশন দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এখানে চাপের সাথে এই জিনিসটা আর দেখানোর দরকার নাই, জাস্ট গ্রাফটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিলে হয়ে যাবে যে কিভাবে এটা গ্রাফটা আসছে। আরেকটা গ্রাফ আমরা এখান থেকে আঁকবো, সেটা হচ্ছে গিয়ে পি ইকুয়ালস টু কেটি। তো দেখি এটা হচ্ছে গিয়ে আমরা কেলভিন তাপমাত্রায় ধরি টিটা। তো মনে করেন গ্রাফটা আমি এইখানে এঁকে দিচ্ছি, এইটা হচ্ছে গিয়ে এটা। তো এদিকে নিলাম তাপমাত্রা টি, আর এদিকে নিলাম হচ্ছে গিয়ে পি। তো দেখেন তো একটু, যখন আমরা এটা আঁকবো পি ইকুয়ালস টু কে টি, তো পি কে আমরা চিন্তা করতে পারি কি দিয়ে, ওয়াই দিয়ে, আর এটাকে কল্পনা করি এম দিয়ে, আর টিকে কল্পনা করি এক্স দিয়ে। তো আমি বলতেই পারি টি পরিবর্তনের সাথে পি চেঞ্জ হবে। এক্স অক্ষ বরাবর নিলাম টি, ওয়াই অক্ষ বরাবর নিলাম পি, আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে গ্রাফটা মূল বিন্দুগামী সরল রেখা হবে, এবং তাপমাত্রা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে P1 P2 P3 এরকম ভিন্ন ভিন্ন চাপের রেখাটা আসবে। তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব যখন আমরা P ইকুয়ালস টু KT দিয়ে গ্রাফটা অঙ্কন করব। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন চাপীয় সূত্রটা কিভাবে আসছে এবং তার গ্রাফগুলা কিরকম হবে। আশা রাখি একটা ভালো একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এখন আমরা এরপরের যেই টপিকটা বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বয়টা পড়ে নিব। এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়। আমরা প্রথম টপিকটা বুঝে গেলাম, এখন বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়টা আমরা ভালো করে বুঝবো। আচ্ছা, প্রথমে আসি বয়েলের সূত্র কি ছিল। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বয়েলের সূত্র এরকম ছিল, সূত্র V ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p বা ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, মানে V এর সাথে P এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন এটা কখন ছিল, যখন M ও T ধ্রুবক। এটাকে আমি 1 নং দিলাম। আর চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T। এটাকে দিলাম 2 নং, যখন M ও P ধ্রুবক। এই কথাগুলো আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন এই দুটাকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি,
1 ও 2 হতে, তো 1 ও 2 হতে যখন আমরা লিখব কম্বাইন করে আমরা কি লিখতে পারি, v সমানুপাতিক 1 ভাগ p ইন্টু কি t। তো যখন দুইটা কম্বাইন করে লিখব তখন t এবং p দুটাই কি হবে, পরিবর্তনশীল। তাহলে t ও p পরিবর্তনশীল হবে। এই কথাটা আমরা একটু মাথার মধ্যে রাখবো, কারণ এখন t এবং p দুটাই কিন্তু ভেরি করবে, দুটাকে কম্বাইন করে লিখতেছি। এখন একটু চিন্তা করে দেখেন এটাকে আমরা কিভাবে এখন লিখতে পারি, v সমানুপাতিক উপরে দিলাম t আর নিচে কি আসলো p। আর আমরা একটু আগে জেনে গেছি বা আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান দিলে ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবক নিয়ে আসলাম k আর সাথে থাকলো t ভাগ p। এরপরে কি লেখা যায়, v দিলাম k আর t গুণ হবে, kt হলো নিচে আসলো p। পরের লাইনে কি লেখা যায়, v এর নিচে কোনো কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে কি হবে kt, আর এখানে কি হবে pv, আর টিটা গুণ আছে ওই দিকে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে k সমান কি হবে pv ভাগ কি t। এখন একটু খেয়াল করে দেখি তো, আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় থেকে পেলাম pv এবং t এর যে অনুপাত এটা কি হবে, ধ্রুবক হবে, অর্থাৎ pv বাই t ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি যে আমি যদি তাপমাত্রার পরিবর্তন করে T1 করি, আয়তন পরিবর্তিত হবে V1 এবং চাপ পরিবর্তিত হবে P1 এ, তাহলে বলা যায় P1 হলো আর এটা হলো V1। তাপমাত্রা আমি পরিবর্তন করে যদি T2 করি সেই ক্ষেত্রে আয়তন হবে V2, চাপ হবে P2। বাট এই যে অনুপাতটা PV ডিভাইডেড বাই T অলওয়েজ কি থাকবে, ধ্রুবক থাকবে, মানে এটাকে আমি ইকুয়াল দিয়ে লিখতে পারি। তো এই যে সূত্রটা এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এটাই হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়। ওকে ফাইন। তো এরপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে নিব এই সমন্বয় সূত্র থেকে। তো সলভ করি। আমি একটি প্রবলেম লিখে রাখছি বোর্ডের মধ্যে যাতে আপনারা এটা সহজেই বুঝে নিতে পারেন কি কি ডাটা দেওয়া আছে এবং কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশনটা কি হবে। একটু দেখি কোয়েশ্চেনটা কি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 10 × 10⁵ প্যাসকেল চাপে এর আয়তন কত হবে। তাহলে ফাইনাল ভলিউম বের করতে বলছে, অর্থাৎ V2 এর মান বের করতে বলছে। তো দেখেন T1 এর মান দেয়া আছে, এটা হচ্ছে T1, আর এই যে প্যাসকেল চাপ দেয়া আছে এটা হচ্ছে কি P1 এর মান, এবং আয়তন 100 সেন্টিমিটার কিউব এটা দেয়া আছে V1 এর মান। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে কি T2 এর মান, এবং ওই তাপমাত্রায় চাপটাও বলে দিচ্ছে এটা হচ্ছে গিয়ে P2 এর মান। ওই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কত হবে, অর্থাৎ V2 ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন যে ডাটাগুলো দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি। আচ্ছা, এখানে ওই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আমরা লিখি যেটা আর কি ট্রেডিশনাল প্রসেস। আচ্ছা, T1 কত, 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে, 273 যোগ করে ফেলবো, 27 প্লাস হচ্ছে 273 যোগ করলে কত আসবে, 300 কেলভিন, 300 কেলভিন। আচ্ছা, তারপর দেখি P1 কত দেয়া আছে, P1 দেয়া আছে হচ্ছে গিয়ে 5 × 10⁵ প্যাসকেল। তারপর V1 দেয়া আছে 100 সেন্টিমিটার কিউব। চাইলে আমি এটা মিটার কিউবে নিতে পারি, বাট আমি V1 কে সেন্টিমিটার কিউবে রাখতেছি, তাইলে আমার V2টাও কিসে আসবে, সেন্টিমিটার কিউবে আসবে। দ্যাটস ইট। ওকে ফাইন। এরপর দেখি আমি T1 P1 V1 পেলাম, T2 জানি, T2 হচ্ছে গিয়ে 60 ডিগ্রি সেলসিয়াস। তো 60 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিন নিতে হবে, 273 যোগ করতে হবে, 60 প্লাস 273, তাহলে কত হবে, 333 কেলভিন।
কারণ 273 সাথে 30 যোগ করলে 303, 303 এর সাথে আরো 30 যোগ করলাম, অর্থাৎ কত হবে 333 কেলভিন পেয়ে গেলাম। এখন আমরা P2 এর মান জানি। P2 কত? P2 হচ্ছে এই যে বলে দিছে 10 × 10⁵ প্যাসকেল। এরপরে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে গিয়ে P2 পেয়ে গেলাম। এখন এরপরে যেটা বের করব সেটা হচ্ছে V2 = হোয়াট? আচ্ছা, এখন বুঝাই যাচ্ছে যে T1 P1 V1 জানি, T2 P2 জানি, V2 বের করব। তাহলে ওই যে সমন্বয় সূত্রটা, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয়, এটা আমাকে ইউজ করতে হবে। আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে দেখব কি কি ডাটা দেয়া আছে। ওই ডাটাগুলো থেকে আমি ডাটাগুলো আইডেন্টিফাই করার পর চিন্তা করব এই ডাটাগুলোর সাথে কোন সূত্রটা যায়, ওই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা জানি P1 V1 ভাগ T1 = P2 V2 ভাগ T2। তো এখান থেকে আমরা V2 এর মান বের করব, আর গুণ করে এটাকে একপাশে নিয়ে আসি। তো P2 V2 T1, এটা গুণ করলে কি আসবে? P1 V1 × T2। বের করব V2 এর মান, V2টা রাখলাম, P1 V1 T2, আর এই যে P2 × T1 এদিকে ভাগ হয়ে গেল, গুণ আছে এদিকে ভাগ হয়ে গেল। মানগুলো এখন বসাই দিই। P1 কত? 5 × 10⁵। V1 কত? 100। T2 কত? 333। আর P2 কত? 10 × 10⁵। তারপর কত পেলাম? T1 কত? T1 হচ্ছে গিয়ে 300, এখানে বসাই দিলাম 300। এখন আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি, এই যে 10⁵, 10⁵ কেটে দিলাম, এরপর আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। 5 × 100 × 3 divided by 10 × আয়তন পেলাম হচ্ছে গিয়ে 55.5 সেন্টিমিটার কিউব। দিস ইজ দ্য আনসার। তো আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে কি। আচ্ছা, তো এই জিনিসটা আশা রাখি আপনাদের আর প্রবলেম হবে না, কিভাবে সলভ করতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে ডাটাগুলো আগে আইডেন্টিফাই করে নেন, দেন চিন্তা করেন কোন সূত্রটা বসাবেন, দেন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করেন। কথা কি ক্লিয়ার? আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সূত্র। সেটা কি, এটা আমি ভালো করে বুঝিয়ে দিতে চাই। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে তাপমাত্রা, স্থির তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা এবং চাপ স্থির থাকবে, সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এটাই হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সূত্র। এটা আমরা এখন দেখব। একটু ভালো করে বোঝা ট্রাই করি। মনে করি দুইটা গ্যাস পাত্র। আচ্ছা, আয়তন এটার হচ্ছে গিয়ে ভি, এটারও কি ভি, সম আয়তন বিশিষ্ট। এখন তাপমাত্রা, স্থির তাপমাত্রা ও চাপ, আমি ধরে নিলাম তাপমাত্রা হচ্ছে টি কেলভিন এবং চাপ হচ্ছে গিয়ে পি অ্যাটমসফিয়ার। তাপমাত্রা এবং চাপটাকে আমি স্থির ধরলাম, সোজা হিসাব। আচ্ছা, অথবা প্যাসকেল হিসাব করলাম। এই দুটা কি স্থির, স্থির তাপমাত্রা ও চাপে, আয়তন কিন্তু দুইটা সমান। এখন আমি মেজার করে দেখলাম এই প্রথম পাত্রে, দুইটা পাত্রের আয়তন সেম, তাপমাত্রা এবং চাপও স্থির। প্রথম পাত্রে আমি পেলাম 10টি অণু, ধরে নিলাম 10টি অণু পাইছি, যে গ্যাসটা আছে ওই গ্যাসের 10টা অণু পাইছি। দ্বিতীয় পাত্র যেহেতু স্থির তাপমাত্রা ও চাপ, আয়তন সেম,
সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে কি থাকবে, সমান সংখ্যক অণু থাকবে। তাহলে তাপমাত্রা এবং চাপ স্থির হলে দুইটা গ্যাস পাত্রের আয়তন যদি সমান হয়, কোনোভাবে যদি আমি প্রথম গ্যাস পাত্রের অণু সংখ্যা বের করতে পারি, প্রথম গ্যাস পাত্রে যতটা অণু হবে দ্বিতীয় গ্যাস পাত্রে ঠিক ততটা অণু হবে, অর্থাৎ এটাতেও কি হবে 10টা অণু থাকবে, যেই গ্যাস থাকবে তার অণু সংখ্যা। এখন মনে করো তুমি এর আয়তনকে অর্ধেক করে ফেললা, তাহলে অণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে, হয়ে কত হলো 5 হলো। এরও অণু সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে কি হবে 5 হবে, যখন তুমি আয়তনকে কি করবা, অর্ধেক করবা। তার মানে আমরা বলতে পারি আয়তন যখন কম অণুর সংখ্যা কম, আয়তন যখন বেশি অণুর সংখ্যা বেশি। তো ওই যে স্থির তাপমাত্রা চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাহলে আমি বলতে পারি আয়তনের সাথে অণুর সংখ্যার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আয়তন বেশি হলে অণুর সংখ্যা বেশি, আয়তন কম হলে অণুর সংখ্যা কম। তাহলে আমরা বলতে পারি অ্যাভোগাড্রোর সূত্রের ইকুয়েশনটা এরকম আসবে, V is proportional to n, মানে আয়তন অণুর সংখ্যার সমানুপাতিক, অবশ্যই যখন T ও P স্থির। এই কথাটা আমরা একটু মাথার মধ্যে রেখে দেব, এমটাও ধ্রুবক থাকবে। এখন এটা পেলাম হচ্ছে গিয়ে কার থেকে, অ্যাভোগাড্রোর সূত্র থেকে। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা লাস্টে যে জিনিসটা শিখবো বা জানবো সেটা হচ্ছে গিয়ে PV = nRT সমীকরণের প্রতিপাদন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে হিউজ পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। আমি ক্রিয়েটিভ কোয়েশন সলভ করাবো। ইভেন এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এবং ভালো কথা, আমি আপনাদেরকে এই ভিডিও সিরিজের প্রথমেই বলছি যে আপনারা যদি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 ভালো করে শেষ করতে পারেন, তাহলে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের প্রায় 80% মতো আপনার কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। 80 বা 70% মতো ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে এই চ্যাপ্টারটা বোঝার ট্রাই করেন, এটা শেখা হয়ে গেলে ওইটা ভালো করে শেখা হয়ে যাবে। এখন আমরা PV = nRT সূত্রের প্রতিপাদনটা করব। PV = nRT, ঠিক আছে। আচ্ছা, এটা তিনটা সূত্রের সমন্বয় থেকে আসে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, তো আমি একদম প্রথম বলছিলাম আদর্শ গ্যাস কি, যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। এবং এরকম বলছিলাম যে সকল গ্যাস PV = nRT সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তাহলে দুটো কিন্তু সিমিলার, ওই তিনটা সূত্র থেকে এটা আসে। তো এখন দেখি আমরা প্রথমে আমরা বয়েলের সূত্রটা কি পাইছিলাম। তো বয়েলের সূত্র আমরা পাইছিলাম হচ্ছে গিয়ে V সমানুপাতিক 1/P, অর্থাৎ চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক যখন T ধ্রুবক। ভর তো ধ্রুবক থাকবে, এটা বারবার লিখতে চাচ্ছি না, এটা তো আপনারা বুঝেন, ভরে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তারপর হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র আমরা কি পাইছি, যে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক যখন P স্থির, P ধ্রুবক। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এরপর আমরা লাস্টে যেটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র সেটা কি পাইছি, সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ V সমানুপাতিক n, n দিয়ে অণুর সংখ্যা বোঝাচ্ছে। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। তো অবশ্যই এটা কখন হবে, যখন, ঠিক আছে, P ও T ধ্রুবক। আচ্ছা, এটা আসলে মূল সংখ্যা আর কি, ওই যে মৌল এর যে হিসাবটা, এটাকে আমি 1 নং ধরলাম,
এটাকে ধরলাম 2 নং, এটাকে ধরলাম 3 নং। এখন 1 2 3 কম্পেয়ার করে আমরা সমন্বয় করে কি পাবো? 1 2 ও 3 হতে পাই। কি পাই? তিনটাই কিন্তু ভি। ভি সমানুপাতিক 1/p ইন্টু টি ইন্টু এন। অবশ্যই যখন টি পি ও এন পরিবর্তনশীল, এই তিনটা যখন পরিবর্তনশীল তখন, অর্থাৎ তাপমাত্রা, প্রেসার এবং মূল সংখ্যা, এই তিনটা কি যখন পরিবর্তনশীল, তখন আমার এই সমন্বয়ের সূত্রটা আসবে। এখন আপনারা বলেন এটাকে কি লিখতে পারি? ভি সমানুপাতিক এই টিএনটা গুণ হয়ে উপরে যাবে আর নিচে কি থাকলো? পি। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান দিলে ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবক নিয়ে আসলাম কে, সাথে কি থাকলো? টি এন ভাগ কি পি। এরপরের লাইনটা আমরা এখানে লিখি, ভি ইকুয়ালস টু কে টি এন ভাগ কি পি। আমরা যদি আর গুণ করি, এরপর লাইনটা এখানে লিখি, এই পাশ থেকে লিখি, তাহলে জিনিসটা ভালো করে দেখা যাবে। কে টি এন এর ভি এর নিচে কোনো কিছু নেই, মানে কত? 1 আছে, তাহলে পিভি গুণ হবে, পিভি গুণ হয়ে পিভি হয়ে যাবে। আর কে টি এন এর সাথে 1 গুণ করলে কি আসবে? কে টি এন। বা এটাকে সাজিয়ে এরকম লিখে যাবে, পিভি ইকুয়ালস টু এন কে টি। এখন এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর আদর্শ গ্যাসের সমীকরণের জন্য এই সমানুপাতিক ধ্রুবককে আমরা রিপ্লেস করি আর দিয়ে। তো কে সমান আমরা কি জানি? আর। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এই যে মোলার গ্যাস ধ্রুবক আমরা যেটা পেলাম, সেটা আদর্শ গ্যাসের সমীকরণের জন্য আমরা ওই সমানুপাতিক ধ্রুবকের জায়গায় আরটা বসাবো। এই আর এর 3 এককে মান কিভাবে আসে সেটা আমার নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দিব। আর এর তাৎপর্য কি ওইটা নিয়ে ডিটেল কথাবার্তা হবে। জাস্ট আমরা এখানে একটু মাথার মধ্যে রাখি, আর মানে হচ্ছে এটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখন আমরা কি বলতে পারি? ফাইনালি বলতে পারি পিভি ইকুয়ালস টু এন আর টি। এই তো আমার প্রতিপাদিত হয়ে গেল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এন আর টি। আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এই চ্যাপ্টারটা খুবই ম্যাথমেটিক্যাল, অনেকগুলো ইকুয়েশন আছে, তো এগুলো ভালো করে বুঝতে হবে, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওই চ্যাপ্টারের গ্রাফটা কিভাবে নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। আশা রেখে আপনারা আমার এই টপিকগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।